দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রিয়াদ হোসেন। Stella featuring next level. Walton side by side fridge. আজকে আমরা কথা বলবো বাংলাদেশের রাজস্ব বোর্ডের যে রাজস্ব আদায়ের একটি বড় উৎস, আমদানি পর্যায়ে গ্যাস অথবা তেল আমদানিতে যেই ইম্পোর্ট ট্যাক্স আছে, সেই ইম্পোর্ট ট্যাক্স বিপুল পরিমাণ ইম্পোর্ট ট্যাক্স পেট্রোবাংলা এবং বিপিসির বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কাছ থেকে আদায় হয়ে থাকে। কিন্তু বছরের পর বছর ধরে এই বিপুল পরিমাণ টাকা বকেয়া পড়ে গেছে, যার পরিমাণ প্রায় 34,000 কোটি টাকা। এই টাকা একদিকে বিপিসির দায় বাড়াচ্ছে, অন্যদিকে এনবিআরের টার্গেট পূরণে প্রবলেম তৈরি করছে। এই বিষয়টি নিয়ে বিজনেস স্ট্যান্ডার্ডে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। প্রতিবেদনটি করেছেন চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী মিজানুর রহমান ইউসুফ। আজকে এই বিষয়টি নিয়ে আমরা তার সঙ্গে কথা বলবো আরও বিস্তারিত। আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন মিজানুর রহমান ইউসুফ। জনাব ইউসুফ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, থ্যাংক ইউ আমাকে এই অনুষ্ঠানে যুক্ত করার জন্য। হ্যাঁ, আপনি আমাদের একটু কি বলবেন যে আসলে কি হচ্ছে যে আপনার বিপুল পরিমাণ আমাদের টাকা বিপিসি এবং পেট্রোবাংলার কাছে বকেয়া পড়ে আছে। চট্টগ্রাম কাস্টম হাউস, মূলত চট্টগ্রাম কাস্টম হাউস অথবা ভ্যাট, সম্ভবত ভ্যাট কমিশনারেটি এই অর্থটা আদায় করার কথা। 34,000 কোটি, একটা হিউজ অ্যামাউন্ট। তো এইটি আসলে কেন বকেয়া পড়লো, একটু কি আমাদের বলবেন? আসলে পেট্রোবাংলা এবং বিপিসি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রতিষ্ঠান। তারা পেট্রোবাংলা এলএনজি আমদানি করে, এটা সারা দেশে যে পাইপলাইনের মাধ্যমে সাপ্লাই করে। আর বিপিসি যেটা করে সেটাতে তেল আমদানি করে পদ্মা, মেঘনা, যমুনা সহ আরো কয়েকটা প্রতিষ্ঠানের মাধ্যমে সারা দেশে সেটা বিতরণ করে থাকে। তো বিপিসি যেটা করে কি, তারা রেগুলার বেসিসে অল্প অল্প করে তাদের ইম্পোর্ট যে ডিউটি এবং ভ্যাট আছে সেগুলা পরিশোধ করে, তারপরও তাদের বেশ কিছু টাকা জমে যায়। আর তবে পেট্রোবাংলার যে হিসাবটা, এটা প্রায় গত 5 বছরে 22,000 কোটি টাকার মতো ইম্পোর্ট ডিউটি এবং ভ্যাট জমে গেছে। তো বকেয়াটা পরিশোধ করতে না পারার পিছনে তারা যে কারণটা দেখিয়েছে সেটা হচ্ছে তারা অনেক দামে এলএনজি ইম্পোর্ট করে এবং দেশের যে গ্যাস উত্তোলন হয় সব মিলিয়ে তাদের যে টাকা খরচ পড়ে তার চাইতে প্রায় 2 টাকা কমে তারা গ্যাসটা বিক্রি করে। তো এই গ্যাস বিক্রি করতে গিয়ে 2 টাকা করে যে ভর্তুকি দিচ্ছে, এই ভর্তুকির টাকাটা দেওয়ার কথা ছিল সরকারের। সরকার এই ভোট টাকাটা সামান্য ছাড়ে, বিশাল অঙ্কের আপনার ভ্যাট এবং ডিউটি তাদের বকেয়া পড়ে গেছে, তারা পরিশোধ করতে পারছে না সময় মতো। তো এই বিষয়ে তারা সরকারের অর্থ বিভাগের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে এবং কাস্টমসের সাথেও এনবিআর এর সাথেও তারা বৈঠক করেছে বলে গতকাল চেয়ারম্যান আমাকে জানিয়েছেন। তো এবং তারা এই বিষয়টার একটা সুরাহা করার জন্য উদ্যোগ নিয়েছেন। তবে এখানে বিষয়টা হচ্ছে সরকার যতক্ষণ পর্যন্ত সেই সাবসিডির যে 2 টাকা প্রতি ইউনিটে 2 টাকা করে সাবসিডি দেয়, সেই টাকাটা যতক্ষণ ছাড় দিচ্ছে না, তারা আসলে এই টাকাটা পেমেন্ট করতে পারবে না, বকেয়াটা। এটি আপনি পেট্রোবাংলার কথা বললেন। বিপিসি কি পেট্রোবাংলার মতো এরকম ভর্তুকি নিয়ে চলতে হয়? বিপিসি তো আমরা জানি যে সম্ভবত মুনাফা করতে পারে, বিপিসির কেন বকেয়া পড়ে গেল? বিপিসি আসলে ভর্তুকি দিয়ে বিক্রি করে না, বিপিসি সবসময় প্রায় লাভে থাকে। আর বিপিসি আসলে সরাসরিও এই ভ্যাট এবং ট্যাক্স পে করে না। এরা এরা বিভিন্ন তাদের যে মার্কেটিং যে কোম্পানিগুলো আছে, বিতরণ কোম্পানি, একটা হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা, এশিয়াটিক, তাদের জন্যই তেলগুলো আমদানি করা হয় এবং তাদের বিআইএন থেকেই এই ভ্যাট এবং ট্যাক্সের টাকাগুলো পেমেন্ট করা হয়। তো এখানে একটা আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই টাকাগুলো জমে যায় বলে আমরা জানতে পেরেছি। গতকাল আমার সাথে পদ্মা, মেঘনা, যমুনার কয়েকজন কর্মকর্তার সাথে কথা হয়েছে। আসলে তারা বলছেন কি, আমরা রেগুলার বেসিসে এই পেমেন্টটা করতে থাকি, কিন্তু কিছু পেমেন্ট আটকে যায়। তার একটা বড় কারণ হচ্ছে কাস্টমস যখন এই ডিউটি ক্লেম করে, ডিউটিতে যদি কোনো ধরনের ডিসপিউট দেখা দেয়, সেই ডিসপিউটটা সলভ না হওয়া পর্যন্ত আসলে ওই পেমেন্টটা আটকে থাকে। তো এই ডিসপিউট সলভে অনেক সময় সলভ করতে অনেক সময় মাসের পর মাস লেগে যায়, যে কারণে ওই টাকাটা 3-4টা কোম্পানির টাকা জমতে জমতে এখন 12,000 কোটি টাকাতে আসছে। একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আপনি জানেন যে আমাদের এনবিআর এর একটা হিউজ রাজস্ব আদায়ের টার্গেট থাকে সরকারের। যদিও বিপিসিও সরকারি প্রতিষ্ঠান,
আবার এনবিআরও সরকারি প্রতিষ্ঠান। টাকা যদি বিপিসি থেকে যায়, সরকারের এক হাত থেকে আরেক হাতে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমরা তর্কের ক্ষেত্রে যদি বলি যে সরকারের এই বিপিসির, সরকার যেহেতু এক হাত থেকে টাকা আরেক হাতে যাবে, যদি না পায় তাতে আসলে কি কোনো অসুবিধা আছে? এখানে বিষয়টা হচ্ছে আসলে একটা অর্থনীতির একটা শৃঙ্খলা, একটা ইকোসিস্টেম। এই ইকোসিস্টেমটা মেনটেন করার জন্য এই স্বচ্ছতাটা বজায় রাখা উচিত। সাপোজ একজন যদি প্রাইভেট কোনো ইম্পোর্টার এই তেলটা আমদানি করতে, তাকে তো আর ডিউটি আর ভ্যাট পেমেন্ট করা ছাড়া তো সে মালটা খালাস করতে পারতো না। কিন্তু সরকারি প্রতিষ্ঠান একটা সুবিধা পাচ্ছে, সেটা হচ্ছে তারা তেল গ্যাস খালাস করার পরে আস্তে আস্তে করে তারা পেমেন্টটা দিতে পারছে। এখন সরকারের অর্থ বিভাগ থেকে এই টাকাটা আসবে কোথায়? পেট্রো বাংলায়। পেট্রো বাংলা থেকে সেটা যাবে কোথায়? কাস্টমস। এখন ধরেন কাস্টমসের একটা রাজস্ব আয় যেটা বলে, বাংলাদেশে রাজস্ব আয়ের একটা আয়ের উৎস থেকে কিন্তু সরকার ব্যয় করে। এখন তার রাজস্ব আয় যখন ঘাটতি দেখা দিবে, তাকে একটা টার্গেট দেওয়া হয় প্রতি বছরে, যে আপনাকে এই বছরে এত টাকা রাজস্ব আয় করতে হবে। এখন সরকারি প্রতিষ্ঠানগুলো যখন সময় মতো তাদের ভ্যাট এবং ট্যাক্স গুলো পে করে না, তখন হয় কি তাদের মধ্যে তাদের রাজস্ব ঘাটতি দেখা দেয়, তাদের টার্গেট ফেল করে, লক্ষ্যমাত্রা ফেল করার কারণে তারা সরকারের কাছে জবাবদিহি করতে হয়। কিন্তু বাস্তবতা হচ্ছে তাদের লক্ষ্যমাত্রা আপনার ফেল করার একটা বড় কারণ হচ্ছে কিন্তু সরকারি আপনার ভ্যাট এবং ট্যাক্স আদায় করতে না পারাই হচ্ছে তাদের মূল কারণ। এখন আপনি যে প্রশ্নটা করছেন সরকারের এক ফান্ড থেকে টাকা আরেক ফান্ডে যাবে, এটা কিন্তু সত্য কথা, কিন্তু স্বচ্ছতার একটা বিষয় রয়ে গেছে। এবং বাংলাদেশে দেখা যায় যে জিডিপিতে রাজস্ব আয়ের আপনার যে অবদানটা সেটাও কম দেখানো হচ্ছে, এখন কম হচ্ছে আসলে কারণ হচ্ছে কি রাজস্ব আয়টা ঠিক মতো তারা করতে পারছে না। তো একটি এই কারণে গুরুত্বপূর্ণ বিষয়, যার গুরুত্বপূর্ণ যার বিষয় আপনি বলেছেন, সেটা সময় মতো পরিশোধ গুরুত্বপূর্ণ আপনি, সময় মতো পরিশোধ করাই উচিত। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। আপনি গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেছেন যে সরকারি প্রতিষ্ঠান এক হাত থেকে অন্য হাতেই টাকা যাবে, সেটি কেন প্রয়োজন? কারণ হচ্ছে স্বচ্ছতার জন্য। অর্থাৎ আপনার যদি এই স্বচ্ছতাটা না থাকে, তাহলে দিন শেষে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দেয়। এবং আমাদের এই যে বাংলাদেশ, আমাদের জিডিপি বড় হচ্ছে কিন্তু আমাদের কর আদায় কম, অর্থাৎ ট্যাক্স টু জিডিপি রেশিও যেটা বলে, যে আমাদের পৃথিবীতে এখন বাংলাদেশ ওয়ান অফ দ্য লোয়েস্ট। এর একটি বড় কারণ হচ্ছে বাংলাদেশ বিভিন্ন জায়গায় আসলে ট্যাক্সের এক্সাম্পশন দিয়ে রেখেছে। বাংলাদেশ এখন প্রায় 3 লাখ, সর্বশেষ অর্থ বছরে 3,70,000 বা 80,000 কোটি টাকার মতো রাজস্ব আদায় করেছে। কিন্তু একই বছরে বাংলাদেশ আবার প্রায় 2 লাখ কোটি টাকার বেশি বা 2.25 লাখ কোটি টাকার মতো তারা রাজস্ব অব্যাহতি দিয়েছে। যদি এই টাকা অব্যাহতি না দিতে হতো, অব্যাহতি একদমই তুলে দিতে পারবে না, অব্যাহতি রাখতে হবে, কিন্তু যদি এই স্বচ্ছতাটা থাকতো যে সবাই ট্যাক্স দিবে, তার জন্য আবার সেটি যেখানে সরকারি প্রতিষ্ঠান হলে তার জন্য আবার সরকার তাকে ব্যয় বরাদ্দ দিবে, তাহলে আমাদের জিডিপির সঙ্গে সঙ্গে এই বদনামটা আমাদের শুনতে হতো না যে আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও বিশ্বের মধ্যে সবচেয়ে নিম্নতম দেশগুলোর মধ্যে একটি। আমাদের তো এই বছরও এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রা একটা বড় লক্ষ্যমাত্রা। তো এই যে আপনি 34,000 কোটি টাকা বললেন, ডেফিনেটলি 34,000 কোটি টাকা যদি এনবিআর পেত, তাহলে এনবিআরের বা চট্টগ্রাম কাস্টম হাউস বা চট্টগ্রাম ভ্যাট কমিশনার তাদের লক্ষ্যমাত্রাটা অর্জিত হতো। আপনি কি চট্টগ্রাম কাস্টম হাউসের সর্বশেষ রাজস্ব পরিস্থিতিটা আমাদের একটু বলতে পারেন, যে তাদের কতটুকু ঘাটতি আছে, নাকি তারা লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছে? আচ্ছা, আমি গত 6 মাসে, মানে এই অর্থ বছরের 6 মাসের সাথে তার আগের অর্থ বছরের 6 মাসে একটা তুলনা করেছিলাম। সেখানে ধরেন গত অর্থ বছরে আপনার লক্ষ্যমাত্রা ছিল হচ্ছে 41,000 কোটি টাকা, 41,500 অর্জন হয়েছিল। সেটা হচ্ছে আমি 24-25-এর প্রথম প্রান্তিকের কথা বলছি। 35,495 কোটি টাকা সেটা আহরণ হয়েছিল। সেখানে একটা ঘাটতি ছিল প্রায় আপনার 14% মতো একটা ঘাটতি ছিল। তো এই বছর এসে মানে গত গত 6 মাসে জুন জুলাই 25 থেকে ডিসেম্বর পর্যন্ত এই 6 মাসে টার্গেট ছিল আপনার প্রায় 46,000 কোটি টাকা, 46,360 টু বি এক্সাক্ট। ও আহরণ হয়েছে 38,000 কোটি টাকা। এবার এসে সেই ঘাটতিটা চলে আসতে প্রায় 18%। গত বছরের তুলনায় 4% এই ঘাটতিটা বেড়েছে। তো যদিও প্রবৃদ্ধি আছে, প্রবৃদ্ধি 7%, 7%-এর মতো একটা প্রবৃদ্ধি আছে,
তবে এটা আরো বেশি হতে পারতো যদি সরকারি প্রতিষ্ঠানগুলো সময় মতো তাদের কর এবং শুল্কাদি পরিশোধ করত। আপনার কাছে আমার শেষ প্রশ্ন একটু সংক্ষেপে যদি বলেন, এই যে আদায় হচ্ছে না বা প্রায় 34,000 কোটি টাকা পেট্রোবাংলা এবং বিপিসি মিলিয়ে, তো নিশ্চয়ই তাদের প্রতিনিধিদের সঙ্গে আপনার কথা হয়েছে, তাদের বক্তব্য কি, তারা কেন পরিশোধ করতে পারছেন না? আচ্ছা, এই বিষয়ে আমরা বিপিসি এবং পেট্রোবাংলা উভয় প্রতিষ্ঠানের সাথে কথা বলেছিলাম। আসলে পেট্রোবাংলা যেটা বলছে সেটা হচ্ছে সরকার যে তারা যে প্রতি ইউনিটে 2 টাকা করে সাবসিডি দেয়, এই সাবসিডি যে বিশাল একটা অঙ্ক, সেটা যদি অর্থ বিভাগ ছাড় না দেয়, তাদের পক্ষে এই বকেয়া পরিশোধ করা সম্ভব না। এজন্য তারা অর্থ বিভাগ এবং এনবিআর উভয় প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রক্ষা করছেন এবং একটা প্রোগ্রেসও আছে বললেন পেট্রোবাংলার চেয়ারম্যান গতকাল রাতে আমাকে বিষয়টা নিশ্চিত করেছেন যে তারা অনেক দূর এগিয়ে গেছেন এবং খুব শিগগিরই এই বিষয়গুলো তারা সেটেল করে ফেলবেন। আর বিপিসির বক্তব্য হচ্ছে, বিপিসির সরাসরি আমরা কোনো বক্তব্য পাইনি, তবে বিপিসির কয়েকজন কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে। তারা যেটা বলছেন সেটা হচ্ছে তারা নিয়মিতই এই পেমেন্ট গুলা করেন এবং তাদের বকেয়াটা মাঝে মধ্যে বেড়ে যায়, আবার একটা বড় পেমেন্ট আসার পর এটা কমে যায়। মোটামুটি তারা একটা অবস্থায় থাকেন। গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার সরকারের রাজস্ব অথবা এই আর্থিক শৃঙ্খলার জন্যই আসলে এই ধরনের যে বকেয়া পড়ে যাওয়া একটা বিপুল পরিমাণ, এখান থেকে আসলে বের হয়ে আসতে হবে। একই সঙ্গে সরকার যে বিপুল পরিমাণ অব্যাহতি দিচ্ছে, সেখান থেকেও ধীরে ধীরে আসলে বের হয়ে আসতে হবে এই স্বচ্ছতার জন্য, যেটি আমাদের আসলে বছরের পর বছর ধরে ট্যাক্স টু জিডিপি রেশিওটাকে কমিয়ে রেখেছে। বাংলাদেশ এখন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের একটা বড় ধরনের চাপের মধ্যে আছে যে আমাদের আসলে জিডিপিতে ট্যাক্সের অবদান বা রাজস্বের অবদানটা বাড়াতে হবে। ফলে এই ধরনের বকেয়া যেটি হয়ে যাচ্ছে, সেটি যদিও সরকারের আরেকটি সরকারি প্রতিষ্ঠান, কিন্তু সবগুলো প্রতিষ্ঠানকে এই ধরনের স্বচ্ছতার মধ্যে আসলে আসতে হবে যে এই কোনো ধরনের বকেয়া রেখে অথবা সেটা মওকুফ করে নেওয়ার যে আমাদের এক ধরনের কালচার চলে আসছে অতীত থেকে, সেখানে বের হয়ে আসতে হবে। মিজানুর রহমান ইউসুফ, আপনাকে ধন্যবাদ আমাদের আলোচনায় যুক্ত হবার জন্যে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের অনুষ্ঠান যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টিভিএস এর সঙ্গে থাকুন। আপনাদের ধন্যবাদ।